একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে কেন আমার অধ্যাপনার মধ্যে যুক্ত হওয়া। দেখুন, আমি প্রথমে দুটো কারণ অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, একাধিক কারণ থাকতে পারে আরো, কিন্তু আমি আপাতত দুটো কারণ বলছি। প্রথম দুটো কারণ হলো, এই কীর্তনকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করিয়েছিলেন যিনি, তার মধ্যে কোনো কীর্তনিয়া নয়, কোনো সাধু সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনাদের কাছে একটা নতুন কথা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা একটা আশ্চর্যজনক কথা বলে মনে হচ্ছে, কিন্তু এই কথাটা ঐতিহাসিক সত্য। আমি আপনাদের এবার উদাহরণ দিচ্ছি। বাংলা থেকে অনেক সাধু আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করেছেন, বাংলা থেকে অনেক সাধু ইংল্যান্ডে গিয়ে ধর্ম প্রচার করেছেন, ইউরোপে ধর্ম প্রচার করেছেন, কিন্তু কোনো সাধু বাংলার কীর্তনের কথা ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আইনস্টাইনের দেখা হয়েছিল, তখন আইনস্টাইনের সঙ্গে আলাপ আলোচনায় এই কীর্তনের প্রসঙ্গ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঐতিহাসিক সত্য। যেসব সাধুরা বাংলার ধর্ম বিদেশে নিয়ে গেছেন, তারা নাম সংকীর্তন নিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে নেচে গিয়ে শুধু ছুটে বেড়ানোর গান তারা পৃথিবীতে প্রচার করেছেন, পদাবলী সাহিত্যের রস প্রচার করেননি। আমার সঙ্গে একমত কিনা? পদাবলী সাহিত্যের রস কিন্তু তারা পৃথিবীর মানুষকে এখনো জানতে দেয়নি, হয়তো ভবিষ্যতে দেবে, সে সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারবে পদাবলী সাহিত্যের রসটা কি। কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেটা প্রচার হয়েছে, সেটা নাম সংকীর্তনমূলক, পদাবলী কীর্তনমূলক নয়। কিন্তু পদাবলী কীর্তনের যে কি রস, কি রসাস্বাদন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আইনস্টাইনের কাছে ঘোষণা করেছেন। আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে এমন কোন সঙ্গীত আছে কি যেখানে গায়ক ওই মূল পদের মধ্যে কোনো কথা জুড়ে দিতে পারেন? তখন রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। রবীন্দ্রনাথ বলছেন আইনস্টাইনকে, কোনো সাধু বাবাজি নয়। এটাই তো আমার সব থেকে আশ্চর্য লাগে আর কি। সাধুদের বলা উচিত ছিল, যারা সমস্ত কিছু ত্যাগ করে ধর্ম নিয়ে গেছে বাইরে, তারা কীর্তনের কথা বললো না, বলল রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বলেছেন কীর্তনের কথা, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তারা প্রচার করেছেন, কিন্তু পদাবলী সাহিত্য যেটা বিরাট সমুদ্র বাংলার বুকে, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি তারা। এই জায়গাটাই আমার প্রধান বক্তব্য, যে সারা পৃথিবীর বুকে আসতে বিজ্ঞানীর যিনি রাজা আইনস্টাইন, তার কাছে গিয়ে কীর্তনের কথা ঘোষণা করছেন রবীন্দ্রনাথ। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার বিশ্বভারতীতে যাওয়া। যে কীর্তন জগতের জন্য তিনি যে কাজ করে গেছেন, আমি তো কিছুই করতে পারবো না তার জন্য। তার ইনস্টিটিউটে যদি কখনো সুযোগ পাই, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমি এই কীর্তনের তত্ত্ব, কীর্তনের রস বিতরণ করার চেষ্টা করব। তাই সেইখানে আশ্চর্যভাবে যোগাযোগ হয়ে গেল। কারণ অধ্যাপনা পাওয়াটা তত সহজ জিনিস নয়। কীর্তন গান করাটা সাধারণত শিল্পীদের কাছে একটা সহজ ব্যাপার, যে জীবনে কোনো গান বাজনা শেখেনি, সেও দেখছে কীর্তনে ধেই ধেই করে নাচছে। একটা রাগ ঠিক করে গাইতে পারবে না, একটা তাল ঠিক করে গাইতে পারবে না, পদাবলীর শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছে না, সংস্কৃত শ্লোক তো ছেড়েই দিলাম, সে কীর্তনে ধেই ধেই করে নাচছে, পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই সেই সব লোকের কাছে কীর্তনটা সহজ ব্যাপার। কিন্তু যারা কীর্তনকে বোঝে, যারা কীর্তনকে জানে, যারা কীর্তনের খোঁজ খবর নিয়ে কীর্তন গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কীর্তন দেখা যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এতে পদাবলীর সাহিত্য, প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে বাংলার বুকে। আমরা কীর্তনীয়রা যেগুলো গান করি, সেটা 1000 খানেক পদের মধ্যে সীমিত। 1000-এর বেশি পদাবলী আমরা চর্চা খুব একটা করি না, কিন্তু 12,000 পদ রয়েছে। যদি গাইব বলে কেউ একজন জীবনে শেষ করে, জীবনে গেয়ে শেষ করতে পারবে না, এত পদাবলী আছে। এই যে একটা পদ আমি শুরু করলাম এখনই, বিধির বিধানে হাম অনল ভেজাই, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই, চণ্ডীদাসের পদ। এরকম পদ 12,000 রয়েছে পদাবলী সাহিত্যে। সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা শুনলে অবাক হবেন, 1885 খ্রিস্টাব্দে, 1900 নয়, 1885 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর গ্রন্থ বার করেছিলেন।
কারণ সাধারণ মানুষের কাছে যাতে কীর্তন পৌঁছে যেতে পারে। সাধু বাবা তো করবেই, করা উচিত সাধু বাবার, কিন্তু সাধু বাবা করছে না। যেটা সাধু বাবার করার কথা ছিল সেটা রবীন্দ্রনাথ করেছে। যে বৈষ্ণব পদাবলী এত বিস্তারিত যে সাধারণ মানুষ তার মধ্যে প্রবেশ করতে পারে না, তাই সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে এই জন্য 100টা ভালো ভালো পদ বেছে নিয়ে রবীন্দ্রনাথ একটি বই বার করেছিলেন, তার নাম পদরত্নাবলী। সেটা আরো সুন্দরভাবে পরবর্তীকালে সংস্করণ হয়েছে, কিন্তু পদরত্নাবলী গ্রন্থটা রবীন্দ্রনাথ নিজে বার করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভাবতে পারেন কোন সময়, 1885 বা 95, ওই সালটা একটু আমার বিস্মরণ হচ্ছে, হয় 85 কিংবা 95 এরকম একটা হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাংলায় কীর্তন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পদাবলী সাহিত্য প্রকাশ করেছেন, এবং নিজে তো পদ লিখেছেন ভানু সিংহের পদাবলী। এবং আমেরিকা, ইংল্যান্ড, যাতে বিদেশের লোকেরা কীর্তন বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য আইনস্টাইনের কাছে কীর্তনের প্রসঙ্গ তুলেছেন, যাতে ভবিষ্যতে বাইরের দেশের লোকেরাও কীর্তন নিয়ে চিন্তা করতে পারে। এগুলো কোনো সাধু বাবা করেননি। ওখানেই আমার মানে আক্রোশ বলবো না, রাগ বলবো না, কিন্তু আশ্চর্য হয়েছি আমি। কোনো সাধুর উপর আমার রাগ নেই, কোনো সাধুর উপর আমার আক্রোশ নেই, কিন্তু আমি অবাক হয়েছি কেন তারা করলেন না। তারা শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, পদাবলীর রস কিন্তু পৃথিবীর বুকে প্রচার করেননি। কিন্তু রবীন্দ্রনাথ যে পদাবলীর রস আস্বাদন করেছেন বাংলার বুকে, আইনস্টাইনের কাছে সেই কথা বলেছেন যে কীর্তন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ ওখানে গায়ক পদাবলীর সঙ্গে আখর জুড়ে দিতে পারেন। আখর দিয়ে, এই যে আখর, এটা আখর অংশ, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, কামিনী কইলে আমি সেই বিধানে আগুন দেব, যদি সে পরাণ বোধ তার দেখা পাইব, তার দেখা তাই জন্য এইটাই বলছিলাম যে আখরের মধ্যে দিয়ে কীর্তনের রসটা বাইরে প্রচার করা যায়। তো কীর্তন জিনিসটা যাতে রবীন্দ্রনাথেরই শিক্ষাভূমিতে যুক্ত থাকে, ছিল আগে, ছিল মাঝখানে বাদ হয়ে গেছিল। আগে মুর্শিদাবাদের বিখ্যাত গায়ক পঞ্চানন দাস, উনি বিশ্বভারতীর কীর্তনেরই অধ্যাপক রূপে কীর্তন শিক্ষা দিতেন, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে সেখানে কীর্তনটা আর চর্চা হয়নি। কিন্তু আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের ইচ্ছায় বলুন আর আমার উপর ঠাকুরের কৃপায় বলুন, যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমি MA করেছিলাম এবং MA-তে আমার ইউনিভার্সিটিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছিলাম, তারপরে সারা ভারতব্যাপী অধ্যাপক হবার একটা পরীক্ষা থাকে। অধ্যাপক এমনি আজকালকার দিনে ওই ডেকে চাকরি দেওয়া হয় না, অধ্যাপক হওয়া তো সহজ জিনিস নয়। DM হওয়ার যে কঠিন পরীক্ষা তাকে বলে IAS পরীক্ষা। ওই IAS পরীক্ষার সমতুল্য একটা কঠিন পরীক্ষা আছে সঙ্গীত জগতে, মানে অধ্যাপক জগতে, তার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে এগোতে পারে সবাই। অধ্যাপক এমনি হওয়া যায় না, অধ্যাপক হতে গেলে পরীক্ষা দিতে হয়। পশ্চিমবঙ্গে অধ্যাপক হতে গেলে সেট পরীক্ষা দিতে হয়, আর ভারত সরকারের কাছে অধ্যাপক হতে গেলে নেট পরীক্ষা দিতে হয়। সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কলেজে আপনি যদি অধ্যাপক হতে চান, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে যদি অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে সেট পরীক্ষা দিতে হবে। মিউজিকের উপর সেট পরীক্ষা আমিও দিয়েছিলাম এবং 1 বছরেই পাশ করেছি। একজন আছে বছরের পর বছর পরীক্ষা দিয়েই যাচ্ছে, পাশ করছে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি 1 বছরেই পাশ করেছি।
আর নেট পরীক্ষাটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে ভারত সরকারের যে কোনো জায়গায় আপনি অধ্যাপক হতে পারেন। আপনি দিল্লিতে অধ্যাপক হতে পারেন, ত্রিপুরাতে অধ্যাপক হতে, যেখানে খুশি। সেটার জন্য আরো কঠিন পরীক্ষা আছে। আইএএস আইএএস অফিসার, মানে ডিএম অফিসার যারা হয়, ওই লেভেলের কঠিন পরীক্ষা। সেই পরীক্ষাটার নাম হচ্ছে নেট। মানে 2-3 হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 2-3 জন পাশ করে, হাজারের মধ্যে একজন পাশ করে সেই পরীক্ষা। কাজে সেই পরীক্ষাটাতেও আমি কোয়ালিফাই করেছিলাম বলে এগুলো অ্যাপ্লাই করতে পেরেছিলাম। সেই জন্য আমি দেখলাম যে রবীন্দ্রনাথ যেহেতু কীর্তনকে নিয়ে পৃথিবীর বুকে কথা বলেছেন, তাই আমি কীর্তনটা যাতে ওখানকার ছাত্রছাত্রীরা শিখতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি। তবে আপনাদের আশীর্বাদে এখন কিন্তু অনেক জায়গায় ছেলে মেয়েরা ওখানে গান বাজনা শিখে চাকরিও পাচ্ছে। যাই হোক, সেগুলো অনেক বড় ব্যাপার। মাস্টারমশাই বললেন বলে আমি একটু উল্লেখ করলাম, নাহলে নিজের ঢাক নিজে পেটানো এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। একটা অভ্যাসের উপর সুন্দর গল্প আছে। একজন ছিল একটা চোর, খুব ছোট্ট গল্প, একটু শুনে নেন, সমাজ শিক্ষামূলক। যে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে। হ্যাঁ বাবা, অভ্যাসের দাস মানুষ, কিচ্ছু করার নেই। একজন ছিল চোর, সে চুরি ছাড়া কোনো কাজ পারে না। যতবার চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে, আবার জেল থেকে ছাড়া পেলে চুরি করেন। এইবার কিন্তু সেই চোরটি খারাপ চোর নয়। মানে চোরটা করেছে কি, পয়সা ইনকাম করে ছেলেদেরকে মানুষ করেছে। 3টে ছেলে, একটা ছেলে মাস্টার হয়েছে, একটা ছেলে ডাক্তার হয়েছে, একটা ছেলে ব্যারিস্টার হয়েছে। একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ব্যারিস্টার, 3টে স্টার। এবার সেই ছেলেগুলো যখন চাকরিতে যায়, পাড়ার লোকে কথা শোনায়, এই তোরা পড়াশোনা করে এত বড় বড় চাকরি করছিস, তোদের বাবা তো এখনো চুরি করছে। ছেলেগুলো মাথাটা নিচু হয়ে যায়। তো 3টে ছেলে একদিন বাবাকে বসিয়েছে টেবিলে, গোল টেবিল বৈঠক করছে, যে বাবা আপনার সঙ্গে আমাদের একটু কথা আছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। বাবা, আপনি আমাদেরকে মানুষ করেছেন, কিন্তু আপনার কাজটা যেটা ছিল সেটা খুব নিন্দনীয়। আপনি লোকের বাড়িতে চুরি করে পয়সা উপার্জন করে আমাদেরকে মানুষ করেছেন। যেহেতু আমরা মানুষ হয়েছি, তাই আপনার সকল দোষ আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছি, কিন্তু এবার তো আপনি চুরিটা বন্ধ করতে পারেন। এখন আপনার চুরি করার কি দরকার? তখন মৃদু হেসে বাবা উত্তর দিচ্ছে, খোকা, আগে চুরি করতাম স্বভাবে, অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। মানে আগে চুরি করতাম অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। কাজে ওটা আমার প্রয়োজন নেই, তবু স্বভাববশত যাই, যা আসে। তখন ছেলেগুলো দেখলো বাবাকে তো বন্ধ করা যাবে না চুরি, তাই ছেলেগুলো একটা বুদ্ধি খাটিয়েছে। সকালবেলায় 3 জন যখন একসঙ্গে অফিসে বেরোয়, বাবাকে বাড়ির ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়, যে বাড়িতে যদি বাবা তালা বন্ধ থাকে চুরি করতে যেতে পারবে না। তাই ছেলেগুলো অফিসে যাওয়ার সময় বাবাকে বাইরে থেকে তালা। এবার ছেলেরা তালা দিয়ে চলে গেছে, বাবা তো আর চুরি করতে যেতে পারছে না। কিন্তু অভ্যাসবশত বাবা কি করছে, ওই ছোট ছেলের ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে বড় ছেলের ঘরে রাখছে, বড় ছেলের ঘর থেকে পেনটা চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে রাখছে। মানে নিজের বাড়ির মধ্যে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘরে চুরি করে বেড়াচ্ছে, কারণ একে বলে অভ্যাস। ঠিক তেমনি ভগবানের বাঁশি বাজানো অভ্যাস ছিল।